আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে, সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত তিনটি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরা প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ তিনটি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানত। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল
আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম স্ট্যাটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে, ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না, তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনে ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষীর নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের
অন্যতম সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে, এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে, এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনেই তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ডসহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতে রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম, সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সে তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য পাওয়া না যায় তাহলে উচ্চ আদালতে রিটটি হতে পারে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আওয়ামী লীগের ভবিষ্যৎ ও নিষেধাজ্ঞার বেড়াজাল, ফিরবে কবে রাজপথের পুরনো শক্তি? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ সবসময় এক রহস্যময় এবং উত্তাল জনপদ।
দীর্ঘ 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং বিএনপির ক্ষমতায় আরোহণ সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগের ওপর থেকে কি এই নিষেধাজ্ঞা উঠে যাবে? 1.5 বছরের কেন ঐতিহাসিকভাবে শক্তিশালী এই দলটি ঘুরে দাঁড়াতে পারছে না? ভারত সহ আন্তর্জাতিক মহলের ভূমিকা এখানে কি? গত 1.5 বছরের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনি ও প্রশাসনিকভাবে সংকুচিত করা হয়েছে। একটি একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এলেও তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের অস্তিত্ব। এখানে প্রশ্ন আসে, নিষেধাজ্ঞা কি উঠবে? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এটি এখন একটি বড় দর কষাকষির বিষয়। বিশেষ করে ভারতের সাথে বিএনপির বর্তমান সম্পর্কের সমীকরণটি বেশ কৌতূহলোদ্দীপক। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, তাই দিল্লির পক্ষ থেকে বিএনপি সরকারের ওপর একটি সূক্ষ্ম চাপ সব সময় বজায় থাকবে, যাতে আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর কাছে কোনো বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হয় না। তাই এই নিষেধাজ্ঞা ওঠানো কেবল আন্তর্জাতিক চাপের উপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এবং নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। আওয়ামী লীগ ফেরার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে জামাত ও এনসিপির মতো চরমপন্থী দলগুলোকে। কিন্তু বাস্তবতা হলো, এই বাধা কেবল রাজনৈতিক আদর্শের নয়, বরং রাজপথ দখলের। চরমপন্থী ও কট্টরপন্থী এই দলগুলো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ ধারার শক্তির পুনরুত্থান চাইবে না। এই বাধা কি চলতেই থাকবে? হ্যাঁ, রাজনৈতিক দান্দিকতায় এটি স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে কোনো শক্তি স্থায়ীভাবে কাউকে মুছে দিতে পারেনি। প্রশ্ন হলো, বিএনপিকে তাদের জোট সঙ্গী যদি বলেন, এক সময়ের জামাত জোট সঙ্গীদের চাপে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ রাখার ঝুঁকি নেবে, নাকি ভারসাম্যের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগকে স্পেস দেবে? মনে রাখতে হবে, বিএনপি নিজেও এখন ক্ষমতায় আসার পর সমালোচনার মুখে পড়ছে। 1 মাসও যায়নি। এই 1 মাস না যেতেই তাদের বিরুদ্ধেও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ ওঠা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা ও কর্তৃত্ববাদ ওতপ্রোতভাবে জড়িত। এখানে কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়। দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1.5 বছর সময় কম নয়, তবুও আওয়ামী লীগ কেন দৃশ্যমানভাবে ঘুরে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ ও কাঠামোগত কারণ রয়েছে। প্রথম যেটি সমস্যা, সেটি হচ্ছে নেতৃত্বের সংকট। অধিকাংশ শীর্ষ নেতা হয় কারাগারে, নয়তো দেশের বাইরে। মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়ার মতো চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। মানসিক একটা ট্রমা আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর হঠাৎ এমন বিচ্যুতি কর্মীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক বিপর্যয় তৈরি করেছে। প্রশাসনিক চাপ, প্রতিটি স্তরে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা কর্মীদের রাজপথে নামার সাহস কমিয়ে দিচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতা, সাধারণ মানুষের সাথে দলের যে নিবিড় সংযোগ ছিল গত 1.5 বছরে তা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমাদের মনে রাখা দরকার, পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং বিভিন্ন জনমত জরিপ বলছে আওয়ামী লীগের জনভিত্তি এখনো প্রবল। তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং সুপ্ত অবস্থায় আছে। এই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে না পারাটাই বর্তমান নেতৃত্বের বড় ব্যর্থতা। তাহলে আওয়ামী লীগের এখন কি করা উচিত? কোন দলে চিরকাল ক্ষমতার বাইরে থাকে না, আবার চিরকাল নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকে না। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু নিরপেক্ষ বিশ্লেষণধর্মী সুপারিশ রয়েছে। 1 নম্বর, নেতৃত্বের সংস্কার। বর্তমান বাস্তবতায় তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে আনতে হবে, যারা বিগত সময়ের ভুলগুলো স্বীকার করে নতুনভাবে মানুষের কাছে যেতে পারবেন। আত্মসমালোচনা, গত 15 বছরের শাসনামলে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে দুর্নীতি বা প্রশাসনের বাড়াবাড়ি, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা ও ক্ষমা প্রার্থনার মানসিকতা দেখাতে হবে। এটি জনগণের ক্ষোভ প্রশমিত করবে। আমি 2024-এর জুলাইয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেখানে ক্ষমা প্রার্থনার কিছু নেই, কিন্তু বিগত 15 বছরের জের যদি টানেন, সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে।
দুর্নীতি আছে, দুর্বৃত্তদের দলে স্থান দেওয়া আছে, প্রশাসনিক বাড়াবাড়ি আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেগুলোর জন্য অবশ্যই আওয়ামী লীগকে জনগণের কাছে নমনীয় হতে হবে। অহিংস আন্দোলনের পথে যেতে হবে আওয়ামী লীগকে। রাজপথে শক্তি প্রদর্শনের চেয়ে আইনি লড়াই এবং বুদ্ধিবৃত্তিক লড়াইকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক লবিং এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে দলের বর্তমান অবস্থা সঠিকভাবে তুলে ধরতে হবে। তৃণমূলের সাথে সংযোগ বাড়াতে হবে। বড় বড় জনসভার চেয়ে ক্ষুদ্র পরিসরে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করতে হবে। দলের ভেতরে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করতে হবে। এখানে একটু বলে নেওয়া ভালো, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিয়ম করে প্রায় বলা যায় সপ্তাহের বেশিরভাগ দিন তৃণমূলে আসন ভিত্তিক সারা বাংলাদেশে তিনি অনলাইনে ঘুরে বেড়ান, সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে কথা বলেন, যার দরুন আওয়ামী লীগ কিন্তু এখনো শেখ হাসিনার নেতৃত্বে অবিচল। আজকে 2024 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন আর 1975 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন, দুটো কিন্তু ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার দৃষ্টিতে বলবো আওয়ামী লীগ 75 পরবর্তী আওয়ামী লীগের চেয়ে 2024 পরবর্তী আওয়ামী লীগে এখনো ভালো আছে। কারণ 75 পরবর্তী আওয়ামী লীগ কয়েকটা ভাগে ভেঙে গিয়েছিল, আওয়ামী লীগ কিন্তু ভাঙেনি। আওয়ামী লীগ ঐক্য এবং এক জায়গায় নেতৃত্বের এক জায়গায় একটা কেন্দ্রে এখনো পর্যন্ত অটুট আছে। এটি শুধুমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূলে সমন্বয় করছেন, যোগাযোগ করছেন, এটি একটি অন্যতম প্রধান কারণ হতে পারে। 5 নম্বরে যদি বলি বিএনপির ভুল থেকে শিক্ষা। বিএনপি বর্তমানে যে কর্তৃত্ববাদী পথে হাঁটছে 1 মাসও হয়নি, নারীর ঘাসও খায়নি, 9 দিন মাত্র। এখনই আপনি যদি খেয়াল করেন বিএনপি এক প্রকার কর্তৃত্ববাদী শাসনের দিকেই হাঁটছে। গতকাল সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি ভাষণে সুস্পষ্টভাবে উল্লেখ দেখলেন যে তার বাবা এবং তার মা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে আর কারো কোনো অবদান নেই। এর চেয়ে বড় কর্তৃত্ববাদের আর কোনো উদাহরণ হতে পারে না। সেই নেতিবাচকতাকে পুঁজি করে আওয়ামী লীগকে নিজেদের উদারপন্থী এবং উন্নয়নকামী ইমেজ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে বিএনপিকেও মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে মুছে ফেলার চেষ্টা দেশটিকে একটি চরমপন্থী ও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ভারত সহ আন্তর্জাতিক মহলে বিএনপির যে প্রতিশ্রুতিগুলোর কথা শোনা যায়, বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে, এবং সেই প্রতিশ্রুতি সেই শর্ত সাপেক্ষেই বিএনপি প্রধান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, নির্বাচন করতে পেরেছেন, ক্ষমতায় যেতে পেরেছেন। তার কেন্দ্রে রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। যদিও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের চাওয়া ছিল, সেটি করা সম্ভব হয়নি, কিন্তু এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোভাবে বৈধতা পাবে না। ইতিমধ্যে বিএনপির ভেতরেও ক্ষমতার দাপট আপনারা দেখছেন, এটি তাদের জন্য হিতে বিপরীত হতে পারে। যদি বিএনপি মনে করে তারা আওয়ামী লীগের মতো একই পথে হাঁটবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আওয়ামী লীগ খানিকটা বিপদগামী হয়ে গিয়েছিল, সেটা আমলাতান্ত্রিকতা কিংবা অসৎ নেতৃত্বের কারণে কিছুটা কর্তৃত্ববাদী হয়ে গিয়েছিল। আজকে যদি বিএনপি সেই পথে হাঁটে তাহলে বিএনপির বিপদ নিশ্চিত। আওয়ামী লীগের 15 বছর লেগেছে, বিএনপির 15 বছর লাগবে না, 15 মাসও লাগবে না। জনগণের মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগবে না আসলে। আর জনগণের সেই অসন্তোষই হতে পারে আওয়ামী লীগের কামব্যাক করার সবচেয়ে বড় চাবিকাঠি। রাজনীতির ময়দানে কেউ কারো শত্রু নয়, আবার কেউ কারো স্থায়ী বন্ধু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নিষেধাজ্ঞা দিয়ে বা দমিয়ে রেখে একটি বৃহৎ রাজনৈতিক আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। তবে আওয়ামী লীগকে ফিরতে হলে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর বিএনপিকে টিকে থাকতে হলে প্রতিহিংসা বর্জন করে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। এখন দেখার বিষয় বিএনপি কি করে আর আওয়ামী লীগ তাদের নেতৃত্বকে গোছানোর ব্যাপারে কি বলে। আওয়ামী লীগের জন্য সামনে হাজারো সুযোগ আসবে, এমনকি গত 1.5 বছরের ইউনূস শাসনামলেও হাজারো সুযোগ এসেছে। শুধুমাত্র নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতার কারণে আওয়ামী লীগ সেই সুযোগগুলা নিতে পারেনি। আওয়ামী লীগ নির্বাচনের ট্রেন্ডটাও মিস করতো না, যদি মাত্র
নেতৃত্ব এবং সাংগঠনিক দুর্বলতা না থাকতো, তাহলে এই একতরফা নির্বাচন, বিএনপি এককভাবে নির্বাচন করে এই যে আজকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার গল্প মারতে পারছে, এই গল্পটা কিন্তু মারতে পারতো না। নির্বাচনটা হতো আওয়ামী লীগ সহ। কিন্তু আওয়ামী লীগের নিজের দোষে, নিজের ভুলে, নিজের সাংগঠনিক দুর্বলতায়, নেতৃত্বের দুর্বলতায় সেই নির্বাচনী ট্রেন মিস করেছে আওয়ামী লীগ। সামনে যাতে এই ধরনের ঘটনা না হয়, অতি শীঘ্রই যাতে কামব্যাক করা যায়, সামনে যে অসংখ্য অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, সেই সুযোগগুলা যাতে কাজে লাগানো যায়, সেজন্য আওয়ামী লীগ এখন থেকেই পদক্ষেপ করবে আওয়ামী লীগ নেতৃত্ব, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।